সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে। দর্শক, আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনার আজকে বিষয় রেখেছে জুলাই সনদ নিয়ে রাজনীতি বা যে সংকট তৈরি হয়েছে সেই সংকটের সমাধান খুঁজবো আজকে আমরা আমাদের আজকের আলোচনায়। এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আছেন ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার, রাজনীতি বিশ্লেষক, এবং যুক্ত হয়েছেন খন্দকার মাসুকুর রহমান খান, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। তিনজনকেই স্বাগত জানাচ্ছি এবং আজকে আলোচনাটা শুরু করতে চাই জুলাই সনদ নিয়ে রাজনীতি যে চলছে বা সংকট। অনেকেই বলছেন সংবিধান সংশোধন হবে নাকি সংস্কার হবে, এই বিষয়টি নিয়েই আলোচনা চলছে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে বিতর্কিত বিষয় হলো সংবিধানের ভবিষ্যৎ। আমি আলোচনাটা আজকে শুরু করতে চাই খন্দকার মাসুকুর রহমান আপনাকে দিয়ে। সরকার এই বিষয়টি নিয়ে সংসদে কি ভাবছে, তাদের অবস্থানটা কি, আপনার কাছ থেকে শুনে এসে আমি নিশ্চয়ই পরবর্তী আলোচকদের কাছে প্রশ্নগুলো করতে পারি। ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচককে। দেখেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার ন্যূনতম কার্পণ্যতা নয়। সংস্কার সংশোধন আমরা ফ্যাসিস্ট আমলে প্রায়শই বলেছি সংস্কারটা কি জিনিস। সংস্কার জনগণের স্বার্থে। আজকে যে জিনিসটা ভালো মনে হয়, একদিন এই কাপ ছিল না, মাটির কাপে খেত, রেকাবি বলতো, চাইনিজ মাটিতে হতো, এরপর কাছে, এখন এরকম হয়েছে। সংস্কার মানে যখন যুগের সাথে, এই বিশ্বায়নের যুগে, গ্লোবাল পলিটিক্সে জনগণের স্বার্থে যেটা, আপনার সংবিধান বলেন, জুলাই সনদ বা অন্য আইন বলেন, কার জন্য? জনগণের জন্য। আইনটা কার জন্য? আমরা ছোট সময় সন্তান, অমুক দেশে আর্মি নাই, পুলিশ নাই, দরকার হয় না। নাই নিউজিল্যান্ডে পুলিশের হাতে অস্ত্র দিত না, কারণ অস্ত্র প্রয়োজন হয় না, অস্ত্র দরকার হয় না। এখন দরকার হয়েছে, একটা ঘটনা ঘটছে মসজিদে, একটা দুর্ঘটনা ঘটছিল, তারপর অস্ত্র দিয়েছে। এখন ওই দেশে তো এটা ছিল না। কানাডায় যেটা নাই সেটা তো আমাদের দেশে সম্ভব না। আমার কথা, সংস্কার বা সংশোধন বলেন, যখন জনগণের স্বার্থে যেটা দরকার, সেটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা, একটা গণতান্ত্রিক দল যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসতে চায়, জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের সেবা করতে চায়, সেটাই সংস্কার। সেটা যখন যেটা দরকার বিএনপি করবে, কারণ বিএনপি দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ তাদের কাছে তুলে দিয়েছিল। বিএনপি কি এখন সেটার প্রয়োজন বোধ করছে না? আমি বলি, দেখেন, দিয়েছিল বিএনপি দীর্ঘ বছর এই গণতান্ত্রিক ব্যবস্থা, একটা দেশের রাষ্ট্র মানে সরকার পরিবর্তনের মূল শর্ত নির্বাচন। এই নির্বাচনটাও এটি একটা গণতন্ত্রের পূর্ব শর্ত। সেই নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য শতে শতে ছেলে মেয়ে গুম হয়েছে, শতে শতে মানুষ নিহত হয়েছে, আত্মত্যাগ। বিএনপি কি সংশোধন নাকি সংস্কারের পক্ষে? আমরা যখন এই বিএনপি জনগণের ভাষা যদি বুঝতে না পারে, জনগণের ভাষা বুঝে যখন যেটা দরকার, এই গণতান্ত্রিক সরকার, এটা তো সুষ্ঠু নির্বাচনে, একটা জুলাই বিপ্লবের পর এত লোকের আত্মত্যাগের বিনিময় পর একটা ব্যবস্থা হয়েছে। এদিকে জুলাই, আমি বলি জুলাইকে মাথায় রেখে ওই যেদিন মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা বসেছেন, সেদিনই ভাবতে হবে যে এই চেয়ার আমাকে ছেড়ে যেতে হতে পারে। অবশ্যই জুলাই অস্বীকার করার কোনো সুযোগ নেই। অবশ্যই সেটি বিএনপি কখনো করছে না, এবং তারা বলছে যে তারা অঙ্গীকারাবদ্ধ, প্রত্যেকটি অক্ষর পালন করার জন্য বিএনপি অঙ্গীকারাবদ্ধ। কিন্তু সেই সাথে বিএনপির বিরুদ্ধে এক ধরনের অভিযোগ আছে যে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, সেই সংস্কারগুলো আসলে বিএনপির মতো করে চায়, মানে সরকারের মতো করে চায়। বিএনপি
এর আগে চাঁদাবাজি একটা দল ছিল, এরকম একটা অভিযোগ ছিল। বিএনপি বিভিন্ন ধরনের অভিযোগ বিএনপির বিরুদ্ধে আমি ছিল, আপনার দুর্নীতি interrupt নিয়ে করি। অভিযোগ BNP ছিল, এবং এর সেই সাথে BNP চাঁদাবাজের নতুন দল না ছিল। না নতুন আরেকটি যুক্ত হয়েছে, সেটি হলো বিএনপি অপরচুনিস্ট একটি দল, সুযোগ সন্ধানী একটি দল। নিশ্চয়ই প্রশ্নের উত্তর আপনি দিবেন খন্দকার মাশরুকুর রহমান। আমি চলে যেতে চাই ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার। ঠিক এই মুহূর্তে সংসদে যে বিতর্কগুলো চলছে, যে বিষয়গুলো নিয়ে বিতর্কগুলো চলছে, জনগণের মানে যে জন আকাঙ্ক্ষা বা জনস্বার্থ সম্পৃক্ত যে বিষয়গুলো, সেগুলো আসলে একরকম ঢাকা পড়ে যাচ্ছে, এমনটাই অনেকে মনে করছেন। ঠিক এই মুহূর্তে জুলাই সনদ নিয়ে যে বিতর্ক, দুটি দল, কোনো দলই ছাড় দিচ্ছে না, সরকার দলও ছাড় দিচ্ছে না, বিরোধী দলও ছাড় দিচ্ছে না, তারা রাজপথে যাওয়ার পর্যন্ত ডাক দিচ্ছে বা হুমকি দিচ্ছে। তো সেক্ষেত্রে জনগণের যে দাবিগুলো, চাওয়াগুলো, তাদের যে পাওয়ার প্রত্যাশাগুলো, সেগুলোর কি হবে? যদি আমি আপনার কাছে জানতে চাই ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার। ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা দেশ টিভির দর্শক শ্রোতাদের, সহ আলোচক বৃন্দ দ্বয়কে। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার দুটা হয়তো ভুলবশত বলে ফেলছেন কিনা, যে বিএনপি চাঁদাবাজের সাথে আর ওই অপরচুনিস্ট দল অভিযোগ আছে। আচ্ছা, অভিযোগ। আচ্ছা, সবার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো কি জানেন, আমি বিএনপির ফেভারে বলবো না, কিন্তু বিএনপির যে চরিত্রটা এত বছর ছিল জন্মের পর থেকে, সেটা কি পর্যায়ের দল সেটা একটু বলে দেই, তারপরে এটার যদি কোনো পরিবর্তন হয় তাতে জনগণই দেখতে পাবে। বিএনপি এমন একটা দল, যত দোষ নন্দ ঘোষ। বিএনপির উপরে দোষ করবেন, কোনো দেখবেন রিজয়েন্ডার আসে না, কোনো রিজয়েন্ডার পাবেন না। এমনকি এর আগে 2001 থেকে 6 সাল পর্যন্ত যে বিএনপি সরকার ছিল, তখন ওই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সামনে সম্পর্কে অহরহ ঘটনা, মানে মিথ্যা জিনিস আসতো, সেটা রিজয়েন্ডার পর্যন্ত আসতো না। ওনারা এরকমভাবে বলতেন যে চিলে কান নিয়ে গেছে, এটার পিছনে দৌড়ালে লাভ নেই, দেশের কাজে মন দেন। কিন্তু মাঝে মাঝে চিলের কান নিয়ে যাওয়ার এটার প্রতিবাদ করতে হবে, রিজয়েন্ডার দিতে হবে, জনগণের যাতে ভ্রান্ত ধারণা না হয়। এটাও ঠিক যে জুলাইয়ের পরে যে চাঁদাবাজ সম্পর্কে, এখানে কিন্তু সোশ্যাল মিডিয়াটা ব্যাপকভাবে চাঁদাবাজ যেই করুক নাম হবে বিএনপির, এই জিনিসটা একদম প্রতিষ্ঠিত ছিল এবং এটা একটা এইটাই হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এবং পরবর্তীতে অনেক কিছু দেখা গেছে যে অনেক ফেক আইডি দিয়ে অনেক প্রচারণা করা হচ্ছে, অনেক কিছু এখন ধরা পড়ছে সেটা। কিন্তু জনগণের একটা মন আছে, যেমন আপনি যেটা বললেন যে অপরচুনিস্ট, একটা অপরচুনিস্ট দল কখনো 1,42,000 মামলা আর 60 লক্ষ আসামি, 17 বছরের নির্যাতন, সামনে কোনো ভবিষ্যৎ নাই, সেই রকম অবস্থা টিকে থাকে না। আমি তো বলি যে আমি এটা প্রেস করি যে দলটা তো আর বাইরের দল না, এই বাংলাদেশেরই দল। সেই দলের যদি এই ধরনের একটা স্ট্রেংথ থাকে, এটা ভালো, ডেমোক্রেসির জন্য ভালো। যেমন আমরা চাই যে একটা বিরোধী দল তাদের সেই ভূমিকা পালন করুক সংসদে, যাতে ডেমোক্রেসিটা সেইভাবে প্রতিষ্ঠা পায় বাংলাদেশে। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটা কেন বারবার আমি বলি যে এই দলটা 17 বছর নির্যাতন সহ্য করেছে। সেই নির্যাতন সহ্য করার পরে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পরে, সেই দল যদি জনগণের ভাষা বুঝতে না পারে, তাহলে আমি মনে করবো এটা এখনো ঠিক না। আপনি একটু সময় দেন, দেখেন, তারপরে। আমি তো বিশ্বাস করি যে জনগণের ভাষা অবশ্যই বিএনপি বুঝতে পারে, এবং একটু সময় দেন, দেখতে পাবেন এখানে লুকোচুরির কিছু নাই। কারণ জনগণ যেটা ম্যান্ডেট দিয়েছে, বিএনপি সেই ধরনের দল, সেটা বাস্তবায়ন করবে। কারণ আপনি দেখেছেন যে এর আগেও বিএনপির উপর দিয়ে এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এই 15 ফেব্রুয়ারি নির্বাচন থেকে অনেক কিছু হয়েছে, কিন্তু আলটিমেটলি কিন্তু বিএনপি জনগণের পক্ষে সেই তত্ত্বাবধায়ক সরকারের আইন কিন্তু বিএনপি পার্লামেন্টে পাশ করেছে, যেটা আওয়ামী লীগ এই খায়রুল হকের মাধ্যমে উঠিয়ে দিয়েছিল। সুতরাং বিএনপির উপর আস্থা রাখতে হবে, যেহেতু জনগণ ভোট দিয়েছে। কারণ আজকে যেই আস্থার উপরে জুলাইয়ের এই বিপ্লবের পরে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে যদি বিএনপি সেটা প্রতিষ্ঠা করতে না পারে, তো এইটা তো জনগণ, মানে বিএনপির পক্ষে এটা চিন্তা করে একটা মানে সুইসাইডাল, এটা হতেই পারে না। ওকে, আমি ফিরবো ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার আবারও আপনার কাছে। আমি চলে যেতে চাই রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে। আলোচনা হচ্ছে জুলাই সনদ নিয়ে, যে রাজনীতি চলছে বা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, রাজনীতি এবং সাংবিধানিক যে বিষয়, সেই পরিস্থিতি সেটিকে আরো সংকটময় করে তুলছে। বিশ্লেষকরা বলছেন যে এই বিতর্ক
এই সময়টা না হলেও পারতো, এই বিতর্ক চলমান একটা বিতর্ক, এটা চলতে পারতো সময় ধরে, অনেক সময় ধরে এই বিতর্ক চলতে পারতো। তো সেই ক্ষেত্রে যখন আমরা বিএনপির পক্ষ থেকে দেখছি যে তারা তাদের নির্বাচনী ইশতেহার কিংবা 31 দফা অনুযায়ী একটা নতুন ভাবে সরকার মানে সংসদে কে চালানোর চেষ্টা করছে বা সব একটা রূপ দেওয়ার চেষ্টা করছে, ঠিক সেই সময় আমরা বিরোধী দলের একটা অন্যরকম রূপ দেখছি। তারা রাজপথে চলে যেতে চাইছে, তারা এই মুহূর্তেই তারা একেবারে জুলাই সনদের সমস্ত বাস্তবায়নের সকল প্রক্রিয়া এই মুহূর্তে দেখতে চাচ্ছে। তো সেক্ষেত্রে এটিকে আসলে এই যে অনড় অবস্থানটা বিরোধী দলের, এটা কি আসলেই দেশপ্রেম নাকি স্রেফ রাজনৈতিক ফায়দা হাসিলের এক ধরনের কৌশল বলে অনেকেই মনে করছেন? এটিও অভিযোগ, এই অভিযোগটা আপনার কাছে তুলে ধরলাম আর কি। আপনাকে ধন্যবাদ, আলোচকদেরকে ধন্যবাদ, যারা যারা শুনছেন শুভেচ্ছা জানাই। আপনি যে কথাটা এখন বললেন এবং আজকের যে শিরোনাম দিয়ে শুরু করেছেন, আমি একেবারে পয়েন্ট আকারে কিছু কথা বলি। প্রথম কথা, আমার বিবেচনায় দেখেন, অনেক সময় আমাদের একটা গ্রামের মানুষ, এই আলোচনা আমরা বহু পুরনো আলোচনা, আমি নতুন কিছু বলছি না, কারণ এই পলিটিক্স করিস না, তার মানে তারা মনে করে যে মানে কোনো একটা ভেজাল বাঁধাইস না আসলে। তো এখন আমি দেখতে পাচ্ছি আমার বিবেচনায় আপনার ওই আলোচনার আমার মানে তার আপনার যে প্রশ্ন তার আমার অ্যাটিটিউডটা বোঝা যাবে। আমি দেখতে পাচ্ছি এখানে ওই ধরনের পলিটিক্স করা হচ্ছে, যেটা আমার বিবেচনায় একেবারেই মানে এখন জাস্ট এই সময় এটা অপ্রয়োজনীয়, অনাকাঙ্ক্ষিত। ব্যাখ্যা আমি একটু পরে করব। এইবার আসি, দেখেন যে সময়টা, এটা আপনিও তুলেছেন, আসলে আজকে আমাদের বরঞ্চ আলোচনা দরকার ছিল টিকা, হয়তো আলোচনা হচ্ছে আরো আমাদের জ্বালানি নিয়ে। দেখেন এই যে গাড়ির আর মোটরসাইকেল দেখছি, কিন্তু কৃষিতে যে ধস নেমে যাবে, সার কারখানা বন্ধ, ঠিকমতো যদি সার না পায়, ডিজেলের জন্য যদি আপনার মানে ডিজেলের কারণে পানি সরবরাহ না পায়, ভয়াবহ ঘটনা ঘটবে। মৎস্যজীবীরা ঘরে উঠে গেছে, মাছ যেটা সমুদ্রে বিভিন্ন জায়গায় যেতে আহরণ করতে পারছে না। তার মানে এই সংকটগুলো কিন্তু চলছে। এখন ঝড় বৃষ্টির, ঝড় বাদলের সময়, তো এইটা যদি আমাদের অনেক ফসল নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? মানে আমি বলছি জিনিসগুলো যে এইটা একটা জরুরি কাজকর্ম ছিল। আপনি দেখেন আমাদের এইখানে কতগুলো কাজ এই সরকার, তার আমি অন্যদিকে যাচ্ছি না, অনেকগুলো ভালো মন্দ মিলায় কি সেটা আমি ব্যাখ্যায় যাচ্ছি না। উদাহরণ দিই, যেমন একটা কাজ শুরু তারা করছিল যে কৃষি ঋণ মৌকুফ, কিন্তু আমাকে যদি বলেন আচ্ছা মৌকুফ করলেন খুব ভালো কাজ, কিন্তু আগামীতে কৃষক যাতে আর ঋণ নিয়ে খেলাপি না হয় তাই সেই ব্যবস্থা কি করছেন? তাহলে সেটা করতে গেলে সমস্ত ফসলের উৎপাদন যাতে কম মূল্যে করে এবং দাম ঠিক মতো পায়, তাহলে সেইটাই নিয়ে রাজনীতির আলোচনা হওয়ার দরকার ছিল, কিন্তু এই আলোচনায় কিন্তু আমরা ঢুকতে পারছি না। সুতরাং এইটা আমি একটা সংকট দেখছি। এবার আসে আমার সুনির্দিষ্ট কথা। দেখেন নামটা আমাদের বিবেচনা, এখন আপনারা জানেন জুলাই সনদ নিয়ে যে আলোচনায় আমরা ছিলাম, কিন্তু এটা শেষের স্বাক্ষরের সময় আমরা করিনি। কি কারণে? বহুবার বলেছে এদিকে যাচ্ছি না আমি। এমনকি জুলাইয়ের ঘোষণার সময় আমাদেরকে দেখানো হয়নি, আমরা সেখানে যাইওনি, আমরা স্বাক্ষরও করি নাই। কিন্তু আমরা এই যে 30-33টা দল নামে যখন আলোচনা করলাম, আমরা আলোচনায় যাই কিন্তু প্রথমে বলেছিলাম যে বাংলাদেশে আরো রাজনৈতিক দল আছে এবং আরো জনগণ আছে, আমরা এখানে বসে কতগুলো সক্ষমত্ব করতে পারি, এবং এইটা হবে আমাদের অঙ্গীকার, যে ব্যাপারে আমরা সবাই শতভাগ একমত হয়েছি আমরা অবশ্যই বাস্তবায়ন করব। এর বাইরে যার যার দল বিবেচনা করে জনগণের আস্থা নিয়ে বাস্তবায়ন করবে, এবং ওইটাও আমরা শতভাগ যেটা একমত হয়েছি জনগণ দ্বিমত না থাকলে ওটা বাস্তবায়ন করব। তাহলে এখন এইটাই হচ্ছে আমাদের মূল কথা। এখন এইটা আমি কি নাম দিলাম এটা আমাদের পয়েন্ট, সনদ নাম দিলাম না অন্য কিছু নাম দিলাম, আমার কাছে এটা কোনো বড় ব্যাপার না। সুতরাং আমি দেখতে চাইবো বিএনপি এবং অন্যরা, সে ক্ষমতায় থাকলে তার দায়িত্ব বেশি, আমি ক্ষমতায় নেই, আমারও দায়িত্ব আছে ওর পক্ষে অবস্থান করার। তা শতভাগ একমতের বিষয়গুলো বিএনপি যদি কোনোটা না করে তখন তাকে অভিযুক্ত করব। আমি কিন্তু জোর করতে পারি না যে আমি যেটা মনে, ধরেন কমিউনিস্ট পার্টি, একটা ছোট্ট উদাহরণ দিই, ধরেন 70 অনুচ্ছেদ, আমাদের বিবেচনা 70 অনুচ্ছেদ বাদই দেওয়া দরকার, কিন্তু ঐক্যমত্যের আলোচনা আমরা কিন্তু 2টা জায়গা ছাড়া সব করেছি। বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে না 2টা না 4টা জায়গা সহ আমি করতে চাই। এখন বিএনপি কিন্তু আমি জোরাজোরি তো অন্যটা করতে পারবো না। আমি বলতে পারি যে অন্ততপক্ষে শতভাগ একমত এসে করেন, বাকি এক্সট্রা যেটা 2টা করতে চান আপনি আলোচনা করে দেখেন ঐক্যমত্য করতে পারেন কেন, নাইলে এই মুহূর্তে করেন না, মানে ভেজালটা কম করেন। একটা উদাহরণ দিলাম, এরকম আমি প্রত্যেকটা ধরে উদাহরণ দিতে পারি, কিন্তু আমি দেখছি এখনো সেই আলোচনা এরকম ম্যাচিউর করে নাই যে আমরা কিছু বলতে পারি। 2টা আলোচনা ছোট করে বলি। একটা আলোচনা আসছে যে সংস্কার, সংবিধানের প্রশ্নে আসছে, কিন্তু সংস্কার না সংশোধন। আমি যদি বুঝে থাকি
দেখেন আমরা সংবিধানের অনেকের কিন্তু ইচ্ছা ছিল এটা ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে লেখা, আমরা তো এই ব্যাপারে সিদ্ধান্ত নেইনি যে ছুঁড়ে ফেলে দেবো বা পুনর্লিখন করবো। কেউ যদি বলে এটা গ্রহণযোগ্য না, আমরা একমত হয়েছে সংবিধানের যে অসম্পূর্ণতা আছে দূর করবো, সেটা সংস্কারের নামে করি আর যাই করি। আমার ব্যক্তিগত ধারণা, যেহেতু এটা ওনারা আরো ভালো বলতে পারবেন, যে সংবিধানে আমরা যেটা করব, ধরেন আমরা যত বড়ই করি, এটা তো আবার একটা অধ্যাদেশ, সরি মানে এত ধরনের সংশোধনী, তাহলে সেই কারণে তাই হবে না যে আগে ছিল পঞ্চদশ সপ্তদশ সংশোধনী, এই সংশোধনীর মধ্য দিয়ে করছি। আমার পয়েন্ট দেখার ব্যাপার হচ্ছে যে ব্যাপারে সংবিধানের এই ধরনের সংস্কার বলি সংশোধন বলি আমাদের বিবেচনা, আমাদের শব্দ হচ্ছে অসম্পূর্ণতা দূর করা, সেইটাই একমত হয়ে করছি কিনা। এই জন্য এটার নামে আমি কিছু আসে যায় না, এটা আমি বলতে চাই। আরেকটা পয়েন্ট খালি বলে এই পার্টে এইটুকুই বলি, আমার ধারণা এই বিতর্কগুলো উঠছে একটু বেশি এই কারণে যে অধ্যাদেশগুলো নিয়ে আসছে এবং কতকগুলো বিষয় বিএনপি করবে কি করবে না, ইতিমধ্যে সেটা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে। অ্যাপ্রোচের জন্য আমি একটু তুলে রাখি খালি 30 সেকেন্ড, তাহলে আর এই পার্টে আর যাওয়া যাবে দরকার নেই। সেটা যেমন ধরেন বিচার বিভাগ আলাদা সেক্রেটারিয়েট করবে কিনা, বিচারপতিদের নিয়োগের ব্যাপারে কি করবে, মানবাধিকার কমিশন, গুম কমিশন, অন্য বিষয় কি করবে। আমাদের পরিষ্কার বক্তব্য, অধ্যাদেশ যা করেছে তা হুবহু করতেই হবে। এটা কে বলেছে? ও তো অল্প দিনে করেছে, আইন পরীক্ষা করে ওর যে এসেন্স সেইটা যদি কেউ না করে তখন আমরা তাদেরকে ধরতে পারবো। আমরা 49 দিন বোধহয় আমরা চলছে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমরা কথা বলছি। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরে আসি, বিরতির পরে নিশ্চয়ই আমার অতিথিদের কাছে এই প্রশ্নগুলোর উত্তর আমরা। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। জুলাই সনদ নিয়ে রাজনীতি, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। শুরুতে আমি চলে যেতে চাই খন্দকার মাসুকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক, তিনি মাদারীপুরের। ঠিক এই মুহূর্তে আমি আপনার কাছে ঠিক ওই দলীয় জায়গাটা থেকে একটি প্রশ্ন রেখেছিলাম, সেই প্রশ্নটির উত্তর আমি চাই আপনার কাছে। যে বিএনপিকে নির্বাচনের আগে আমরা এক সময় দেখেছি যে শুনেছি বিভিন্নভাবে বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে আখ্যায়িত করা হয়েছে, অভিযুক্ত করা হয়েছে, বারবার একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে। গত 17 বছরে বিএনপি একটি দুর্নীতিগ্রস্ত দল, এটি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। সেখানেও এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছে, যেটি বিএনপি এখন পর্যন্ত যার সাথে যে বিষয়টির সাথে যুদ্ধ করছে। এবং নতুন আরেকটি আমরা দেখেছি যে বিশেষণ যুক্ত করা হয়েছে। গত 2-3 দিন আগেই জাতীয় সংসদে একজন সংসদ সদস্য, নবীন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, তিনি বিএনপিকে অপরচুনিস্ট দল হিসেবে আখ্যায়িত করেছেন। বিএনপি কি সত্যি সুযোগ সন্ধানী দল কিনা একটু জানতে চাই খন্দকার মাসুকুর রহমান। আমি সঞ্চালক কোন দল কি করলো, সভাপতি সেক্রেটারি দুইজন খুঁজে পাওয়া যায় না, যে দল সেই দল রাজপথে দাঁড়িয়ে কি বলল এটা প্রতিবাদ করতাম আমার দল ক্ষমতায় না থাকলে। কারণ আমি এই দেশ টিভিতে এই সুরে ফেলে আমি চলে গেছিলাম, প্রতিবাদ করতাম। তখন আমি সরকারে থাকলে চামড়া মোটা রাখতে হয়, এই কারণেই বললাম 5 তারিখের পট পরিবর্তনের পরে আজকে পার্লামেন্টে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দাঁড়িয়ে দ্যাথিন কণ্ঠে বলেছেন এই জুলাই আন্দোলনের ক্যাপ্টেন ছিল তারেক রহমান, বিদেশে বসে উনি নেতৃত্ব দিয়েছেন, আমরা সাক্ষী। একদিন এই বিষয়ে ডাকবেন কি ভূমিকা ছিল তার। আপনি 5 তারিখের পর বিএনপিকে চাঁদাবাজ 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 বলতে বলতে একটা মিথ্যা কথা বারবার মতো সত্য প্রমাণ হয়ে যায়, করতে পারিনি। এর প্রমাণ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। অপরচুনিস্ট কে বলেছেন? তার দলে যে বলেছে সে নির্বাচিত হয়নি কি? সে নির্বাচিত হয়ে আসতে বলেন, একদিন তাকে হয়ে আসতে বলেন, অতি সত্বরই বিলীন হয়ে যাবে। আমি বহুতবার বলেছিলাম জাসদের মতো সংগঠন মেধাবী লোক দ্বারা হয়েছে, বিলীন হয়ে গেছে দেশ থেকে। বিএনপি লক্ষ লক্ষ মামলা, হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা, গুম, ইলিয়াস চৌধুরী আলমের মতো লোকদের গুম করেছে। আমাদের অনেক লোক পঙ্গুত্ব জীবনযাপন করেছে। আমেরিকার এক থাকে আমার একটা বাজন ছেলে ছাত্রদল করতো, সে একদিন এসে মিটিংয়ে এসেছিল, তার একটা চোখ অন্ধ হয়ে গেছে, এখনো সে বিয়ে করে নেই। একটা চোখ অন্ধ হয়ে গেছে গুলি লাগে 29 তারিখে। সেই দলকে অপরচুনিটি বলেন। আওয়ামী লীগ ফ্যাসিস্ট
বিএনপিকে ধ্বংস করার জন্য বলছে মেরুদণ্ড বাঁকা, মাজা ভাঙ্গা নাই, সেই দল ক্ষমতা এসেছে আল্লাহর অশেষ রহমান। এই বিএনপির প্রধান প্রতিষ্ঠা করেছে জিয়াউর রহমান, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। বেগম খালেদা জিয়ার উপরে মানুষের ভালোবাসা, যারা এই অপবাদ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে যে হয় না, অন্যকে ছোট করে নিজে বড় হওয়া যায় না। আমি একটা সর্বশেষ বলি, এই দল এনসিপি সৃষ্টির সময় বহুত কথা হয়েছে, এদের বডি ল্যাঙ্গুয়েজ, এদের ভাষা প্রয়োগ, মাশিকুর রহমান, বাচন ভঙ্গি, অচিরে এই দল বিলীন হয়ে যাবে। এই মূল্যায়নটা আমি এর পরের সেগমেন্টে না না, আপনার কাছে শুনতে চাইবো। আমি আপনাকে বলি, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সহিত বলি, বিশেষ করে আপনার উপরে, আমি ওই সময় চলে যেতাম। কি কারণে? আপনি শেখ হাসিনা নিজে বলছেন আমার পিয়ন 400 কোটি টাকা মালিক, হেলিকপ্টারে চলে, ব্যাংক লুট করছে, পাউরুটি দেয় 2500 টাকা দেয়, বালিশ কেলেঙ্কারি, আপনি একটা গাছ পর্দা 37 লক্ষ টাকায়, আপনি এই 15.5 বছর কোনোদিন বলছেন একটা চোরের দল? বলতে পারছেন আপনি? আমি তো হাজারবার বক্তৃতা বলছি, কই সেই রেফারেন্সটা আপনি টানলেন না? আপনি কেন এই রেফারেন্সটা টানলেন? বিএনপি এইটা যদি এই দেশ টিভিতে এনএসআই আসছে আমাকে শাসন করার জন্য, হ্যাঁ আমি কৃতজ্ঞ। সেদিন দেশ টিভি সবাই বলছে আমি ভালো মানুষ কিনা জানি, ভালো মানুষ ভদ্রলোক, এনএসআই লোক আসছে, ভাগ্যক্রমে আমাকে তার সামনে নিছে, সেই লোক আমার পরিচিত হয়েছে, এটা হয়েছে। আজকে বিএনপি না, আমার কথা শোনেন, জিয়াউর রহমান গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে, এইটা বিনিময়, এইটার কারণেই এই দেশ টিভি কালকে বন্ধ হবে না। নইলে আমি তথ্যমন্ত্রীকে বললাম দেশ টিভি বন্ধ করে দেন। যে বিষয়গুলো এসেছে সবকিছু আপনি এটা ব্যক্তিগতভাবে নেবেন না, সেগুলো সবকিছু অভিযোগ আকারে এসেছে। সেই অভিযোগ, গুলিস্তানে অথবা পল্টন ময়দানে অথবা প্রেস ক্লাবে দাঁড়িয়ে কোন টোকাই কি বললো সেটা আপনি এখানে রেফারেন্সটা, এই যে প্রিন্স ভাই, না আমি বলি প্রিন্স ভাইয়ের সাথে আমি অনেক, সে অত্যন্ত পড়াশোনা করে যুক্তিসঙ্গত কথা বলে, পোলাইটলি বলে, সে যেটা নিয়ে আলোচনা দরকার ছিল, এখন বৈষয়িক সমস্যা, আপনার তেলের সমস্যা, আপনি জানেন না সয়াবিন তেল দেয় না, আপনি আস্তে আস্তে ওয়ার্ল্ডের এই সমস্যা, টিকার সমস্যা, এইটা নিয়ে আলোচনা করা দরকার ছিল। ওই রেফারেন্সটা না টানলেও আপনি পারতেন। না না, তারা এখন সংসদে বসছে এবং সংসদ থেকে তারা এই ধরনের অভিযোগ করছে, সেই অভিযোগগুলো কি খণ্ডন করা সংসদীয় সরকারের সংসদে দাঁড়িয়ে হাসানুল হক ইনু আর রাশেদ খান মেনন, এদের সাথে একটা কমান্ড করছিলাম আমি হাসানাতের মতো ভাষায় বলতে পারবো না, তারাও দাঁত বের করে খালেদা বলছে আজকে তারা কোথায়। বেগম খালেদা যে মারা গেছে, তার দল আজকে সংসদে, ওনার আত্মা শান্তি পাচ্ছে, ওনার আত্মা শান্তি। আমাদের টপ মোস্ট থেকে আমাদের দেখেন, আমাদের প্রধানমন্ত্রী একটি ভাষায় শেখ হাসিনার নাম উচ্চারণ করেন। ওকে খন্দকার মাশিকুর রহমান, নিশ্চয়ই আবার ফিরবো আপনার কাছে। আমি একটু ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার আপনার কাছে অল্প করে জেনে যেতে চাই, সেটা হলো যে এই যে বিরোধী দলকে আসলে সরকার দল আস্থায় আনতে পারছে না, এই সংকটটা কি দূর হবে, নাকি বিরোধী দলের এই রাজনীতি রাজপথে গড়িয়ে যাবে বলে আপনি মনে করছেন? আপনার প্রতিক্রিয়া কি বলছে? আমি এর আগেও যখন নির্বাচনের আগে যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল, তখনও বলছি যে জামাতে ইসলাম কিন্তু যতগুলা দাবি দাওয়া করে ততগুলা ছাড়াই তারা নির্বাচনে আসবে, ঠিক তাই হয়েছে। এবং জামাতে ইসলাম ভাগ্য ভালো, আমি বলবো, বিরোধী দলের দায়িত্ব পেয়েছে। বিরোধী দলের কঠিন, এটা কিন্তু একটা বিরাট সংসদীয় গণতন্ত্রের একটা বিরাট দায়িত্ব। সুতরাং আমি বিশ্বাস করি এই দায়িত্বই প্রথম তারা পেয়েছে এবং সেটা তারা সুন্দরভাবে করবে, এই বিশ্বাস রাখি। আমি মনে করি না সে ইরেসপন্সিবল কিছু করবে, এবং তারা যথারীতি তারা একটু আওয়াজ করছে, তবে তাদের সময় এটা তো জনগণ বুঝে যে একটা দল মোটে ক্ষমতায় আসছে, এবং এই বিশাল একটা গ্যাপের পরে 17 বছরের ফ্যাসিস্ট শাসনের পরে 1.5 বছরের ইন্টারিম, তারপরে নির্বাচনের মাধ্যমে তারা আসছে, তাদের কিছু সময় দিতে হবে। এবং মোটে 50 দিনের মতো হয়েছে, এখনই যদি এই রাজপথে যাওয়ার চিন্তা করে তাহলে তো তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করবে, কারণ তারাও তো রাজনীতি করছে। আমি ওই যারা ইয়াং ছেলে পেলে যারা আছে তারা ঠিক হয়ে যাবে, কারণ তারা তো গরম, তো তাদের এই আন্তরিকতা দেশপ্রেমটা থাকুক, তবে তাদের সৌজন্য বোধটা আর একটু আসতে হবে। এবং আমার মনে হয় যে ধীরে ধীরে এখানে অভিজ্ঞ দল বিএনপির সাথে চলাফেরা করতে করতে তারাও সংশোধিত হবে। তবে জনগণ কিন্তু সব কিছু বোঝে,
তারাও একটা টাইম দেয়, সেই টাইমটা বিএনপি নিচ্ছে এবং যে কোনো আইন প্রণয়ন করতে হলে কিছু সময় দিতে হয়, তার এদিক ওদিক দেখতে হয়, অধ্যাদেশ হুট করে ফেলা যায়, কিন্তু আইনে পরিণত করতে হলে এটাকে একটু সময় দিতে হয়, এর চুলচেরা বিশ্লেষণ করাতে, কারণ এটা তো কন্টিনিউ করবে দীর্ঘ সময়ের জন্য। আর এটা তো এই যে আপনার জুলাই সনদ বা এই বিভিন্ন চেঞ্জ, এই চেঞ্জ তো শুধু এটা নতুন কিছু না, বিএনপি তার 31 দফা কর্মসূচির ভিতরে তো বলাই আছে, এবং প্রথম থেকে এইখানে যেই সংশোধনী বা যেই পরিবর্তন বা সবকিছুর যেই চেঞ্জ, সংস্কার তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা তো প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হন নাই তখন থেকেই বলছেন, এবং আমরা মনে হয় একটু সময় দেওয়া উচিত এবং দেখা উচিত। আগেই বিরোধী দলকে আমরা আশা করব যে বিরোধী দল আগেই লম্ব করে রাস্তায় চলে যাবে, এটা আমরা আশা করি না, এবং ইনশাল্লাহ আমরা গঠনমূলক একটা সংসদ দেখতে পাবো। একটা বিরতি নেই ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার। বিরতির পর এসে রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে প্রশ্নগুলো করব। দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছে দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছে এখনই। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল, স্কয়ারবার সোনিয়া হক আপনাদের সাথে আছি। জুলাই সনদ নিয়ে রাজনীতি জমে উঠেছে এখন আলোচনা, আমি আলোচনায় চলে যেতে চাই। রুহিন হোসেন প্রিন্স, সংকট সমাধানের কোনো পথ আপনি দেখছেন কিনা? খুব সংক্ষেপে জানবো। হ্যাঁ, আমি এক কথা উত্তর দিই। প্রথম কথা, দেখেন, ধরেন আমাদের সংসদ যে আকাঙ্ক্ষা করেছিলাম তার ধারে কাছে হয় নাই, বিশেষ করে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এখানে আছে, এবং আমরা জুনিয়র অনেকের বিহেভিয়ার এখানে অন্যরা বলেছেন, আমি সেটি নিয়ে কথা নাই বা বললাম, কিন্তু যে কোনোভাবে তারা তো নির্বাচিত, তো এই ধরনের একটা দুরবস্থার মধ্য দিয়েই একটা সংসদ হয়েছে, কিন্তু আমি তো উপেক্ষা করতে পারি না। সুতরাং আমরা চাইব যে তারা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলুক, এবং এইটা নতুন করে ঘট পাকিয়ে যার যার উদ্দেশ্য চরিতার্থ করার কেউ যদি চেষ্টা করে, এবং সেক্ষেত্রে যদি জনস্বার্থর ব্যাখ্যা অবশ্যই এক রকম, ধরেন বিএনপি একরকম ভাবে, কমিউনিস্ট পার্টি আমরা একরকম ভাবেই, মুক্তিযুদ্ধ বিরোধী দল আর একরকম ভাবে, খুবই স্বাভাবিক, আমি সেদিকে যাচ্ছি না, সেইটা হলে আমরা তার বিরোধিতা সবাই করব। কিন্তু আমি এই কথাটা জোর দিয়ে আজকে বলি যে দেখেন, আমরা কিন্তু একটা বৈশ্বিক সংকটের মধ্যে আছি দেশের, এবং বৈশ্বিক সংকট হলে কিন্তু মিডল ক্লাস, গরিব মানুষ, শ্রমজীবী মানুষই সংকটে পড়ে। সুতরাং আমাদেরকে সেইটা কিভাবে রেস্কিউ করতে পারবো, সংকট হয়ে গেলে তখন আলোচনার আগে, সংকটের আগে তো প্রস্তুতি নিতে হয়, প্রাক প্রস্তুতি, সেই আলোচনাগুলো তারা করুক, এবং এইখানে কোনো চরিত্র হননটা না করি। আমার কথা পরিষ্কার, বিএনপি কেন, সরকারি দল যেই হোক, বিএনপি এখন তারা যদি যে ব্যাপারে শতভাগ একমত হয়েছি এইটা তারা না করে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সংগ্রাম হবে। সংগ্রাম না করার তো কোনো কারণ নেই, কিন্তু আপনাকে তো কেউ যদি মনে করেন একটা অধ্যাদেশ ইউনূস সাহেব করে গেছে, কালকে সব করে দেন, তা আমি তো আগে বলি, আরে ভাই, আগে ইউনূস সাহেবের সময় শ্বেতপত্র প্রকাশ করো, ওই সময় যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিচার করো, উনি যে নিজের স্বার্থ ভোগ করে গেছে সেই কাজটাগুলো করো, সেই কাজটা দেখতে হবে। রাজপথে আন্দোলনে নামার আহ্বান জানানো হচ্ছে, এখন সেটা তো কেউ করতে পারে, রাজপথে কেউ থাকলে রাজপথে আপনি বাতিল করেন না, ওটা করুক, ওটা তো করবেই, আমি তো অস্বাভাবিক দেখি না, কারণ তারা তো তাদেরই চাইল্ড ছিল, তারা তো চেয়েছিল 29 সাল পর্যন্ত তাদের খবর রাখতে। এবং এই আপনি আলোচনা তুলে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বললেন, দেখেন একজন উপদেষ্টা ওই সময় ছিলেন, তিনি বললেন ডিপ স্টেটের নাকি খেলা ছিল, চাইছিল তারা বাংলাদেশ সরকারের কাছে নাকি কি কি চাইছিল, এটা আমাদেরকে দাও, তোমরা 29 সাল পর্যন্ত ক্ষমতা থাকো। আমি তো বলি এই সরকার উচিত ডক্টর ইউনূসকে ডেকে আগে এটা শোনা যে ভাই, কোন দেশ আমাদের দেশের কাছে কি কি চাইছিল এটা তুমি বলো। আর দুই নম্বর হচ্ছে যে এই যে ডিপ স্টেট দেশের এবং বিদেশের কারা আমরা জানতে চাই। না এক্স্যাক্টলি। আর উপদেষ্টাদের অনেকেই আবার এটাও তো বলেন যে আসলে জামাতকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি, এভাবে তো নির্বাচনটিকেও প্রশ্নবিদ্ধ করা হয় একরকম ভাবে। আমাকে যদি বলেন, আমি ওইটা শুনেছি, ওইটা হয়েছে উনি প্রশ্ন উত্তরের ওনার সময়ের কথা বলেছে, সেটা অন্য আলোচনা আছে। আমি তো উনি যেটা বলেছেন ওটা আমি অ্যাকসেপ্ট করি না, বরঞ্চ বলি ওইখানে জামাত ইসলাম যে কাজগুলো করেছে আপনারাই তো প্রশ্রয় দিয়েছেন, যে মব হয়েছে এটা আপনারাই প্রশ্রয় দিয়েছেন, ওই সময়ে যে প্রশ্রয় দেন নাই এই কথা উপদেষ্টা পরিষদের কেউ বললে গ্রহণ করব না, ইউনূস সাহেব বললে গ্রহণ করব না। এমনকি সংকটটা তৈরি করেছে কে, ধরেন এত বড় একটা অভ্যুত্থান, আমি একেবারে 30 সেকেন্ডে জানি, সময় কম বলে করি, তারা 36 জনের একটা গল্প বানিয়েছে। আপনারা এইখানে অনেক দিন ধরে আমরা বলেছি যে ন্যূনতম আমরা 5036 দিন আন্দোলন করেছি হিসাব করলে, তাহলে আপনি এটাকে নাকচ করে দিয়ে যারা করে, আপনি সেই বিজয়ের পরে প্রথম কেউ যদি এসে প্রথম মুক্তিযুদ্ধ বিরোধী দলের নামটা বলেন,
তাহলে তো ডালমে কুস কালা হয়, ওই সময় বুঝেছি, এখন এটা অসংখ্য আরো বোঝা ধন্যবাদ যাচ্ছে। রহিন হোসেন প্রিন্স, অসংখ্য ধন্যবাদ। সময় তো আমার কাছে খুবই কম, আমি এই কারণে ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার আপনার কাছে সংকট সমাধানের উপায় জানতে চাই খুব সংক্ষেপেই। আমি তো বারবার বলছি যে এটা কিন্তু তাদের জন্য বিরাট একটা অপরচুনিটি, যে বিরোধী দলে একটা দল আছে যারা এই যাবৎকালে এই 84 বছরের ইতিহাসে এই পুরা উপমহাদেশে তাদের দল কখনো এত ভালো রেজাল্ট করেনি, এবং তারা এই প্রথম একটা বড় দায়িত্ব পেয়েছে বিরোধী দলের। সুতরাং তারা যেনতেনভাবে আন্দোলনে আমার হুমকি দিবে, এটা জনগণ কিন্তু গ্রহণ করবে না। তাদের কিন্তু জনগণকে একসেপ্ট করানোর জন্য অলরেডি তাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হবে, কারণ তাদের গায়ে কিন্তু একটা লেবেল লাগানো আছে স্বাধীনতা বিরোধী, সেই ব্যাপারেও কিন্তু তারা কোনো কথা বলেনি, পরিষ্কার করেনি। সুতরাং তাদেরকে সেইভাবে চলতে হবে, এবং তারা এইবার যে 31% ভোট পেয়ে তারা যদি মনে করে যে তারা কি হনুরে, তাহলে কিন্তু তাদের জন্য বিপদ, সামনে সমূহ বিপদ আছে। কারণ তাদের কিন্তু কথাবার্তায় অনেক সময় তাদের একটা মুনাফিকি আচরণ ধরা পড়ে, এবং সেই জন্য তাদের এখনই সাবধান হওয়া উচিত। এবং রেসপন্সিবল দল হিসেবে অবশ্যই যেই জনগণ যেটা ম্যান্ডেট দিয়েছে সেটা করে কিনা আগে দেখুন। তাদেরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। এবং এখন আমি একটা জিনিস অল্প 30 সেকেন্ড বলতে চাই, সেটা হলো কি অ্যাকচুয়ালি এখন যেটা দরকার ছিল, সরকার এবং বিরোধী দল মিলে সামনের দেশের যেটা বিরাট সংকট আসছে, যে ধরেন যারা বিশ্বে একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে, ওখানে আমাদের পেট্রোলিয়াম আসতেছে কিনা, এবং যদি আজকে একটা হুমকি আছে, যদি সেই ধরনের বড় কিছু হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু মিডল ইস্টের ওই অঞ্চল যদি মানে আমরা যে বিষয়টি নিয়ে আসলে আলোচনা শুরু করেছিলাম, ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার, কি আলোচনা হতে পারতো, কি আলোচনা হতে পারছে, এখন দরকার ছিল। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো শেষ করতে হবে, তার আগে খন্দকার মাশরুকুর রহমান, আপনার কাছে সবশেষ প্রশ্নটুকু রাখতে চাই, সংকট সমাধানের উপায় সংক্ষেপেই জানতে চাই। আমি সংক্ষেপে একটু আবার সময় দেন, আমি বলি জেলা পরিষদের প্রশাসনের সঙ্গে কি করবেন তাদের শুনতে পারলাম না। যারা ফ্যাসিস্ট বিরুদ্ধে, তৃণমূলকে সংগঠিত করবেন, ফ্যাসিস্ট বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে তারাই কিন্তু এখন সংসদে। আমি মনে করি একটা গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় একটা শক্তিশালী বিরোধী দল দরকার। সরকারের ভুল ত্রুটি চেপে ধরা, এটা দরকার দেশ ও জনগণের জন্য। নির্বাচিত স্বাধীন এর অর্থ এই নয় আমি স্বাধীন বলে আমি প্রিন্স ভাই পাঞ্জাবিটা টান দিয়ে ছিঁড়ে ফেলতে পারি না, আমি পারি না। তো যারা আমি বলি বিরোধী দল কিংবা সরকারি দলে আছে, তাদের 24-এর কথা মাথায় রেখে, কারণ আওয়ামী লীগের মতো একটি দল এইভাবে বিদায় হয়েছে, মাথায় রাখতে হবে। আর একটা বলতে চাই, এই যে যারা প্রিন্স ভাইও নির্বাচিত হয় নাই, যারা নির্বাচিত হয় না বাইরে আছে, তারাও তো ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করছে, অত্যাচার সইতে। সকলকে নিয়ে এই সংসদ সকল সমস্যার কেন্দ্রবিন্দু হোক, তার বাইরেও এরকম এই যে আমি মনে বৈষয়িক এরকম সমস্যা হলে যেন পলিটিক্যাল ডায়লগ হয়। যারা এখন আছে এই পলিটিক্যাল ডায়লগ, আপনার কার্গিল যুদ্ধের সময় আমার মনে স্পষ্ট মনে আছে, সকল দলকে আমন্ত্রণ করেছেন সরকার, বসেছেন। এরকম হওয়া, কারণ আমরা দীর্ঘ ত্যাগ তিতিক্ষার বিনিময় একটা গণতান্ত্রিক ব্যবস্থা পেয়েছি, এটাকে নষ্ট করতে দেওয়া যায়। আমি নষ্ট আতঙ্কিত করেছে কিনা, না সংখ্যাগরিষ্ঠতা, বিপুল সংখ্যাগরিষ্ঠতার অর্থ এই নয় এই অহমিকা অহংবোধ কাজ করুক সরকারের মধ্যে, সেটা না। এটা এবং আপনি সমালোচনা করবেন, কিন্তু ভালো দিকটিও তো দেখবেন। এই কয়টা দিনে আমাদের প্রধানমন্ত্রী কার্যক্রম, সেখানেও তো আপনি একটু বলবেন যে না, আপনি মর্নিং শোজ দ্য ডে, একটু সময় দেন আলোচনায়। আপনার এই যে জুলাই সনদ কেন আমরা বাস্তবায়ন করবো না? এই জুলাই সনদ তো একটা আমি মনে করি একদিন হয় নাই তো, যে যত বলুক 17 বছরের ঘানি টানতে হয়েছে, লাস্টে বিস্ফোরণ। আপনার যুদ্ধ তো একদিনে হয় না, 71-এ দীর্ঘদিনের সংগ্রামের ইস্যু হয়েছে। এবং আমি আবারও বলি, আমাদেরকে জুলাই থেকে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। আমরা রাজনীতিবিদরা একটি সুষ্ঠু নির্বাচন করতে পারি না, যার কারণে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার কারার ব্যর্থ রাজনীতিবিদদের দরকার। ইন্ডিয়া কি হয়? অবশ্যই। অসংখ্য ধন্যবাদ খন্দকার মাশরুকুর রহমান, রহিন হোসেন প্রিন্স এবং ইঞ্জিনিয়ার শফিউল আলম তালুকদার, তিনজনকেই ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দর্শক, এই ছিল আজকের মতো RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে। আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। শুভরাত্রি।